হ্যারিসবাবুর থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। হ্যারিসবাবুর ঠেকের উপস্থাপনাগুলো আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে, না হলে আগামী দিনের নতুন নতুন ইন্সপিরেশনে আরও সুন্দর সুন্দর ঘটনা বানাতে আমাদের কিন্তু অসুবিধা হতে পারে। আজকের নিবেদনে আপনাদের জন্য থাকবে দুটি সত্যি ভৌতিক ঘটনা। হ্যাঁ, আগেই বলেছি যে আমাদের এই হ্যারিসবাবুর ঠেক কিন্তু রহস্য, রোমাঞ্চ, সত্যি ভৌতিক ঘটনা সম্পূর্ণ দিয়ে পরিপূর্ণ। তাই আমাদের সাথে জুড়ে থাকলে আগামী দিনে আপনারা আরও নতুন নতুন ভয়াবহ কিছু সত্যি ভৌতিক ঘটনার অভিজ্ঞতা অর্জন করবেন। আজকে যে ঘটনা দুটি আমি আপনাদেরকে শোনাতে চলেছি সেটি সম্পূর্ণ আমার খুব ক্লোজ একজন বন্ধু, তার নাম সোমনাথ দাস, ও সম্পূর্ণ নিজ দায়িত্বে কালেক্ট করে এনেছে। তাহলে বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি আজকে তাহলে আমরা ঘটনায় প্রবেশ করছি। শুরু করছি আজকের প্রথম ঘটনা। ঘটনাটি আমায় লিখিতভাবে পাঠায় আমারই ক্লোজ বন্ধু সোমনাথ দাসের গার্লফ্রেন্ড। কিছু কারণবশত সে তার নাম জানাতে অনিচ্ছুক, তাই সে তার নাম মীরা বলে সম্বোধন করেছে। নমস্কার সুমনদা, আমি সোমনাথের কাছে তোমার এই চ্যানেলের কথা শুনতে পেয়ে আমার সাথে ঘটা একটা ভয়াবহ ইনসিডেন্ট লিখিতভাবে তোমার কাছে দিতে বলি। ঘটনাটা ঘটে 2021 সালের মার্চ মাসে। এই ঘটনার আগে আমি ভূত বা প্যারানর্মাল কোনো কিছুর উপরে বিশ্বাস করতাম না, তবে এই ঘটনার পর আমি বিশ্বাস করতে বাধ্য হই। আমি কেষ্টপুরের একটা 2 BHK ফ্ল্যাটে আমরা 4 জন পিজি সিস্টেমে থাকতাম। প্রথম দিকে প্যারানর্মাল কোনো কিছুই অনুভব করিনি। মোটামুটি ধরো 1-1.5 মাস পর থেকে ঘটনাগুলো ঘটতে শুরু করে। আমরা 4 জন দুটো রুমে 2 জন করে থাকতাম। আমি আর রুমমেট রাতের বেলায় কিছুতেই ঘুমাতে পারতাম না। ঘুমোলেই স্বপ্ন দেখতাম যে একটি কালো শাড়ি পরিহিত মহিলা আমাদেরই ঘরের ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করছে, আর তার হাজবেন্ড আমাদেরকে দোষারোপ করছে যে তোমাদের জন্যই আমার ওয়াইফকে আজ মরতে হলো। প্রথম আমরা দুজনই একই স্বপ্ন দেখতাম এবং দুজনেই স্বপ্ন দেখে উঠে একে অপরকে বলতাম যে দেখ না, এরম একটা বাজে স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেছে। এটা শুনে প্রচণ্ড অবাক হতাম যে দুজনই একই স্বপ্ন কিভাবে দেখছি। একদমই সেম দুজনের স্বপ্ন। একে অপরের সাথে ব্যাপারটা শেয়ার করে প্রচণ্ড অবাক হতাম। বন্ধুদেরকেও বলতাম। কেউ কেউ বলতো যে বাড়িটাতে ভৌতিক কিছু আছে হয়তো, আবার কেউ বলতো মনের ভুল বা কাকতালীয় ঘটনা। কিন্তু কোথাও গিয়ে আমাদের খুব অবাক লাগতো, দুজনই একই স্বপ্ন কিভাবে দেখছি, এটা কিভাবে সম্ভব? অন্য কেউ তো দেখছে না। তো সব কিছুটা যদি এখানে মনের ভুল ভেবে ঠিক হয়ে যেত তাহলে হয়তো সত্যিই খুব ভালো হতো। কিন্তু ব্যাপারটা এখানে থামেনি। যত দিন যেতে লাগলো ব্যাপারটা আরও বাড়তে লাগলো। তার কদিনের মধ্যে তখন সময়টা ওই রাত্রি 2টো কিংবা 2:30টে আমার রুমমেটের বিকট আওয়াজে ঘুম ভেঙে যায়। কাজ থেকে এসে খুব ক্লান্ত হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম, কিন্তু ওর সেই বিকট আওয়াজে ঘুম ভেঙে যায় আমার। তখন ও আমাকে সেই একই স্বপ্নের কথা জানায়, যেটা আমি 3-4 দিন আগেই দেখেছিলাম। আমি খুব ভয় পেয়ে যাই। এই স্বপ্নের কোনো শেষ ছিল না। স্বপ্নটা দেখার সময় মনে হতো যেন সত্যিকারেরই ঘটছে। তারপর থেকে প্রায় রোজ রাতে একই স্বপ্ন দুজনে দেখতে থাকি। একদিন সন্ধ্যাবেলা কাজ থেকে ফিরে মার সাথে ফোনে কথা বলতে বলতে নিজের রুমে ঢুকি। দেখি ওয়াশরুমের লাইটটা অন রয়েছে এবং বাথরুমে জল ঢালার আওয়াজ হচ্ছে, মানে বাথরুমে কেউ একজন স্নান করছে। ওয়াশরুমের দরজা ভিতর থেকেই আটকানো এবং ওয়াশরুমের ভিতর থেকে গুনগুন গলায় কেউ যেন গানও করছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওয়াশরুমে কেউ একটা গামলা থেকে জল নিয়ে স্নান করছে এবং গুনগুন সুরে গানও করছে। মা কলে ছিল বলে মাকে আমি বলি, আমার রুমমেট মনে হয় আমার আগেই রুমে চলে এসছে গো মা। তারপরের কিছুটা সময় মায়ের সাথে কথা বলতে খুব ব্যস্ত হয়ে যাই, মোটামুটি ওই 4-5 মিনিট। আর ঠিক 4-5 মিনিট পরেই ওয়াশরুমের লাইট আর ভিতরে জল ঢালার আওয়াজ বন্ধ হয়ে যায় এবং ওয়াশরুমের ভিতর থেকে আসা ওই গুনগুন গলার আওয়াজটাও আর শুনতে পাওয়া যায় না। আমি তখনই মাকে বলি যে মা যাই, এবার আমি ফ্রেশ হয়ে নিই, আমার রুমমেটের মনে হয় ফ্রেশ হওয়া হয়ে গেছে। তো আমি তখনই ওয়াশরুমের দিকে যখনই যাই, গিয়ে দেখতে পেলাম
ওয়াশরুমের দরজাটা হাট করে খোলা। ওয়াশরুমের ভিতরটা একেবারে খটখটে শুকনো, যেন কেউ সেখানে ছিলই না, কেউ স্নানই করেনি। পিঠের সিদ্ধারা দিয়ে হিমেল একটা স্রোত বয়ে গেল। সদ্য যদি কেউ স্নান করে তাহলে ওয়াশরুমের মেঝে ভিজে থাকবে। আমি একটু ঘাবড়ে গেলাম, প্রচণ্ড রকম ভয়ও পেলাম। সঙ্গে সঙ্গে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে কোথাও নিজের রুমমেটকে না দেখতে পেয়ে সাথে সাথে ওকে কল করলাম, এবং আমার রুমমেট কলটা রিসিভ করে যেটা বলল সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার রুমমেট সবে ওর অফিস ছুটি হয়েছে, ওর আসতে এখনও 40-45 মিনিট লাগবে। সবটা শোনার পরও আমি নিজের ভয়টাকে নিজের আয়ত্তায় রেখে চোখের ভুল ভেবে অন্য কাজে ব্যস্ত হয়ে যাই। সেদিন রাতে যখন আমরা 4 জন একসাথে ডিনার করতে বসি, তখন বাকি 2 জনের মধ্যে একজন দেখায় তার বুকের একটা জায়গায় গভীর আঁচড়ের দাগ, আর সেখানে তার খুব ব্যথা করছে। তারপর থেকে আমাদের 4 জনের মধ্যে বিভিন্ন রকম প্রবলেম দেখা যায়, যেটা খুব অস্বাভাবিক। একটার পর একটা উপদ্রব বাড়তে থাকে বাড়িতে। একদিন পাশের ঘরের রুমমেট আমাদেরকে জানায় তার সাথে যে মেয়েটি একসাথে থাকে সে নাকি তাদের ঘরের ব্যালকনির দিকে তাকিয়ে একা একা কি যেন সব বিড়বিড় করতে থাকে, কি সব আওড়াতে থাকে। সে যে কি ভাষায় বিড়বিড় করে সেটা স্পষ্ট বোঝা যায় না। তারপর আমরা বাকি 3 জন এই বিষয়টা নিয়ে ওই মেয়েটাকে যখন জিজ্ঞাসা করি যে তুমি কি বিড়বিড় করতে থাকো সারাক্ষণ, মেয়েটি আমাদের প্রসঙ্গটা সম্পূর্ণ এড়িয়ে যায়, কোনো উত্তর দেয় না। এবং দিন দিন যখন উপদ্রব বাড়তেই থাকে তখন আমরা নিজের বাড়িতে ব্যাপারটা জানাই। আমার বাবা সবটা জানার পর তিনি একজন তন্ত্র সাধকের কাছে যান। ওই তন্ত্র সাধক যেটা বাবাকে বলেন সেটা বাবার মুখ থেকে শোনার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমাদেরই মধ্যে কেউ একজন সাধনার মাধ্যমে খারাপ কোনো আত্মাকে ডেকে এনেছে এই বাড়িতে। তারপর আমরা শিওর হই যে মেয়েটি সারাক্ষণ বিড়বিড় করতে থাকে সেই মেয়েটিরই কার্যকলাপ এটি। তখন আমরা পিজি আন্টিকে সম্পূর্ণ ব্যাপারটা জানাই। নতুন পিজি খুঁজে পাওয়া এতটাও সহজ না। যতদিন না নতুন পিজি খুঁজে পাই ততদিন আমরা 3 জন একসাথেই ঘুমোতাম একই রুমে, এবং ওই মেয়েটি থাকতো আলাদা রুমে। বাবা ওই তন্ত্র সাধকের থেকে মন্ত্রপুত চকের গণ্ডি এনে দিয়েছিল, যেটা দিয়ে পুরো ঘরটার চারিদিকে দণ্ডি কেটে দিয়েছিলাম। এর কিছুদিন পরে আমরা পিজিটা ছেড়ে দিই। তো এই ছিল দাদা আমার জীবনের প্যারানর্মাল অভিজ্ঞতা। ভালো লাগলে পড়ে শুনিও, আশা করব ভালো লাগবে তোমার। শুরু করছি আজকের দ্বিতীয় ঘটনা। নমস্কার সুমন এবং সাগরদা, আমার নাম সায়ন দে, রানাঘাট থেকে বলছি। এটি আমার পাঠানো প্রথম ঘটনা হবে যেটা আমি তোমাদের চ্যানেলে জানাচ্ছি, এবং এই ঘটনাটি আমি সোমনাথের মারফত তোমাদের কাছে পাঠাচ্ছি। যে ঘটনাটি আমি শেয়ার করছি সেটা ঘটে আমার নিজের ভাইয়ের সাথে, এবং এই ঘটনাটি আমার অন্তরাত্মাকে নাড়িয়ে দেয় প্রথমবারের মতো। আমার ভাইয়ের নাম আকাশ দে। ভাই র্যাপিডো চালায়। সকাল থেকে রাত পর্যন্ত মানুষকে পৌঁছে দেয় এদিকে ওদিকে। ঘটনাটি সেই নিয়েই। আমি ঘটনাটি সম্পূর্ণ আমার ভাইয়ের মতো করেই বলছি। ঘটনাটি ঘটে 2024 সালের জুলাই মাসে। আমি সবাইকে নিজের গন্তব্যে পৌঁছে দিয়ে যখন বাড়ি ফিরছি তখন বাজে রাত ওই 12টা 10। রাস্তা তখন পুরো ফাঁকা, মাঝে মাঝে বড় ট্রাক গাড়ি এসব যাচ্ছে। এমন সময় আমি কিছুটা দূরে দেখতে পাই রাস্তার বাঁদিকে অর্থাৎ ফুটপাতের ওপরে একজন কালো আলখাল্লা পোশাক পরা মেয়ে আমাকে দাঁড়ানোর জন্য হাত দেখাচ্ছে। আমি প্রথমে ভাবলাম দাঁড়ানোটা ঠিক হবে না, অনেক রাত হয়ে গেছে, বাড়ি চলে যাওয়াটাই হয়তো ভালো। তারপর ভাবলাম এত রাতে একা একটা মেয়ে দাঁড়াতে বলছে কেন, একবার দেখি, হয়তো কোনো বিপদে পড়েছে। আমি সামনে গিয়ে দাঁড়ালাম। গিয়ে দেখি মেয়েটির মুখ দেখা যাচ্ছে না। মেয়েটি কালো মাস্ক পরে রয়েছে। মুখ দেখার চেষ্টা করলাম কিন্তু দেখতে পেলাম না। জিজ্ঞাসা করলাম, কী হলো, দাঁড় করালেন কেন? মেয়েটি বলল, আমি খুব বিপদে পড়েছি, আমাকে একটু অমুক জায়গাতে পৌঁছে দিলে খুব ভালো হয়। তার আগে বলে রাখি, ঘটনাটি কলকাতার মধ্যেরই ঘটনা। ভাইয়ের বারণ থাকার জন্য আমি জায়গা উল্লেখ করতে পারলাম না। তো আমি প্রথমে না করছিলাম,
কারণ উনি যেখানে যাবে বলছে সেটা এখান থেকে বেশ অনেকটাই দূরে এবং আমার বাড়ি ফিরতেও অনেকটাই লেট হয়ে যাবে। কিন্তু উনি এমনভাবে জোর করতে থাকে যে আমি শেষ পর্যন্ত রাজি হয়েই যাই, সেটাও রাজি হই বেশি টাকার বিনিময়ে, এবং মেয়েটিও বেশি টাকা দিতে রাজি হয়ে যায়। এবং ওনাকে আমি আমার বাইকে ওঠার আগে বলি সম্পূর্ণ টাকাটা আমাকে দিয়ে দিতে হবে। সেই কথা মতো উনি সম্পূর্ণ টাকা আমাকে দিয়ে দেয়। টাকাগুলো আমি হাতে নেবার পর আমি টাকাগুলোকে ভালো করে দেখি এবং দেখতে পাই টাকার মধ্যে কী সব লাল লাল যেন লেগে আছে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করি, এগুলো কি লেগে আছে? উনি বলেন, এগুলো রক্ত। হঠাৎ করে এই কথাটা শুনে আমি প্রচণ্ড রকম ভয় পেয়ে যাই। আমি কথাটার মানে জিজ্ঞাসা করায় উনি আমায় বলেন, উনি মাছ কিনছিলেন, মাছওয়ালা টাকাটা দিয়েছে, ওটা নাকি মাছেরই রক্ত। যাই হোক, উনি যখন আমার বাইকের পিছনে উঠে বসে তখন আমার খটকাটা প্রথমবার লাগে, কারণ বাইকের পিছনে কেউ যদি উঠে বসে বাইকটা নড়ে। কিন্তু ওনার বসার পর কিছুই তেমন একটা বোঝা গেল না, মনে হলো শুধু আমি একাই বসে আছি। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি কি ঠিকভাবে বসেছেন? উত্তরে উনি শুধু বললেন, হ্যাঁ বসেছি। আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। উনি বসলেন আর আমি বুঝতেই পারছি না এটা কি করে হতে পারে। অথচ উনি যথেষ্টই স্বাস্থ্যবান ছিলেন। উনি আমার বাইকে বসার পর থেকেই আমার নাকে একটা বিকট পচা গন্ধ আসতে থাকে এবং সেই গন্ধে আমার বমি আসার জোগাড় হচ্ছে। যাই হোক, আমি সেটাকে সহ্য করে বাইক স্টার্ট দিই, কারণ দেরি হয়ে যাচ্ছে। রাস্তা ফাঁকা থাকার কারণে খুব জোরে বাইকটা টানতে থাকি। কিছুটা যাবার পর হঠাৎ করে উনি আমাকে বলেন, আচ্ছা, আপনার কাঁধটা কি একটু ধরতে পারি? আমি বলি হ্যাঁ। যেই উনি আমার কাঁধটা ধরলেন অমনি আমি অনুভব করলাম ওনার হাত দুটো অসম্ভব রকম ঠান্ডা। আমি জিজ্ঞাসা করায় উনি কোনো উত্তর দেন না। এরপর উনি হাত দেখিয়ে পাশের গলিতে ঢুকতে বলেন। আমি যেই গলিতে ঢুকি দেখি গলিটা পুরো সম্পূর্ণ কালো বিদ্ঘুটে অন্ধকার। শুধু সামনে বাইকের হেডলাইটের আলোয় দেখতে পেলাম সাদা কাপড় পরা একজন বুড়ি দাঁড়িয়ে আছে, আর তাকে এত ভয়ঙ্কর দেখতে যে রীতিমতো ঘামতে থাকি। আমি পাশ কাটিয়ে বেরিয়ে যাই। তার ঠিক একটু বাদে আমি বুঝতে পারি আমি বাইক চালাচ্ছি ঠিকই, কিন্তু বাইক যেন সামনে এগোতে চাইছে না। কোনো এক অদৃশ্য শক্তি ধরে রেখেছে আমাকে। আর তখনই আমি দেখি সেই মহিলা আমার বাইকের সামনেই দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখন তার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে। বীভৎস দেখতে, বহুদিনের পচা জিনিস যেমন দেখতে হয় সেই রকম গা ঘিন ঘিন করা একটা দৃশ্য। আমি জীবনে আর সেই দৃশ্য মনে করতে চাই না। সেই বীভৎস শরীরটা আমার দিকে সোজা তাকিয়ে মৃদু হাসছে আর আস্তে আস্তে এগোচ্ছে আমারই দিকে। এই দেখে আমি ওখানে সেন্সলেস হয়ে যাই। তারপর যখন আমার জ্ঞান ফেরে তখন আমি হসপিটালে ভর্তি ছিলাম। আমার পায়ে এবং মাথায় প্রচণ্ড রকম আঘাত লাগে। যেহেতু বাইকে বসে থাকা অবস্থায় আমি অজ্ঞান হয়ে যাই, তাই মাথায় গুরুতর চোট লাগে। রাস্তার কিছু লোক আমাকে হাসপাতালে এনে ভর্তি করে এবং আমার ফোন থেকে আমার বাড়িতে খবর দেয়। ওনারা যখন আমার মানিব্যাগটা আমার কাছে ফেরত দেয় তখন আমি দেখি তার মধ্যে সব কিছুই ঠিকঠাক আছে, শুধু রাতের সেই রক্তমাখা নোটগুলো সেখানে আর নেই। তো এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। এরপর থেকে সত্যি বলছি দাদা, আমি রাতে র্যাপিডো চালানো সম্পূর্ণ রকমভাবে বন্ধ করে দিয়েছি। তো এই ছিল আজকে আমাদের দুটি ঘটনা। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। একটা প্রশ্ন আমার তোমাদের কাছে রইল। সত্যি বলতে রাতের অন্ধকারে কোনো ছেলে হোক, মেয়ে হোক, যেই হোক, যদি কোনো রাতে বেলায় কেউ যদি কারোর থেকে হেল্প চায়, তাহলে মানবিকতার খাতিরে কিন্তু আমাদের সকলেরই উচিত তাকে হেল্প করা। কিন্তু হেল্প করতে গিয়ে মানুষকে যে এত বড় বিপদের সম্মুখীন হতে হয় সেটা কিন্তু কেউ এক্সপেক্ট একদমই করতে পারে না। সেখানে দাঁড়িয়ে যদি তোমাদের মধ্যেই কেউ একজন থাকতে, তাহলে তোমরা কি করতে সেটা জানিও আমাকে। তাহলে দেখা হচ্ছে আগামী এপিসোডে, নতুনভাবে, নতুন সাজে। আজকের মতো গুড নাইট।